আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা, সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না। কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ভর্তির ক্ষেত্রেই একটা সুপিরিয়রিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন, তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে। যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে। তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন, সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার, সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে। আমরা এই 18 থেকে 24-এর এই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে আমরা, বাংলাদেশের তরুণরা, ছাত্ররা, জনতারা যারা অংশগ্রহণ করেছে, তাদের স্পিরিটের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে, আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক। আমরা মনে করি একটা বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনো পোষ্য কোটা রয়েছে, আছে না? প্রাইমারিতে এখনো পোষ্য কোটা আছে না? আছে। এই কোটা, এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে, সেই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার জন্য আন্দোলন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে, এটির বিলোপ সাধন করতে হবে। যদি করা না হয়, ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে, আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত, এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা, এবং প্রত্যেকটি অঙ্গন থেকে, ব্যবসায়ী অঙ্গন, আইন অঙ্গন, প্রশাসন, শিক্ষা অঙ্গন, প্রত্যেকটা অঙ্গন থেকে, বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো, সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা, এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন। এবং আপনারা দেখছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জনজীবন এখন বিপর্যস্ত। তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন। আর একটা বিষয়, এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, বাংলাদেশের 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? আপনাদেরকে একটু ধরিয়ে দিই। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। এর পরবর্তীতে আমরা দেখলাম
যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের, ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ, সমন্বয় ছিল, অংশগ্রহণ ছিল, যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মটাকে তৈরি করেছিলাম। সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদধারণকারী ছাত্র নেতাদেরকে তার সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পদ ধারণ করতে পারবে না। এই যে সমন্বয়ে কোটা চালু করা হয়, এই কথাটি এজন্যই বলছি, কিছুক্ষণ একটু পরেই আমি তার ব্যাখ্যা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে, ছাত্র প্রতিনিধি কোটা। বাংলাদেশে 5ই আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয়, বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয়, এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয়, এই জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন আমি সাংবাদিক বন্ধু সহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা, বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখছি, বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই। বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি করা যাবে না। রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে, জঘন্য কাজগুলো করেছে, তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা, তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না, তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। সেই জায়গা থেকে বলতে চাই, আপনারা মানুষের চোখে ধুলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন, অপব্যবহার করছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি, এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো, এটা একটা সূচনা। এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেব, আমরা অমুক জায়গায় কোটা দেব, তমুক জায়গায় কোটা দেব। এটার অর্থ কি জানেন? এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন, আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা ক্ষমতায় যাব, আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গঠন করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের কতিপয় উপদেষ্টা রয়েছেন, তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না। আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না। মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, তারা আমাদের সম্মানের পাত্র। আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে, দেখেন নাই? নিগৃহীত করা হয় নাই, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নাই। ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে, যার সূত্র তো বললাম। আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট, আমরা ক্ষমতার লোভে লোলুপ নই, আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি। 18 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো, তাহলে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হতো না। আমরা আগেও বলেছি, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। আমরা কোটা আন্দোলনের আগে বলেছিলাম, আন্দোলন চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক, কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না। ঠিক একইভাবে বলছি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের, যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে, যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু কোটা নয়।
আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছেন, শহীদ পরিবারদেরকে 1 কোটি করে টাকা দিতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে 50 লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, অন্তরের কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখনো দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, চোখের অশ্রু ঝরাচ্ছেন। দেখেন নাই? এখনো শাহবাগ অবরোধ করেন, তারা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। কেন ভাই? এই 6-7 মাস হয়ে গেল, 6-7 মাসে আপনারা কি ঘোড়ার ডিম করেছেন? আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা, তাদের পুনর্বাসন। আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাঠাইতে লেট করতেছে আমাদের অনেক ভাইরা, তারা জীবন হারিয়েছেন। আমরা দেখেছি তারা কি করেছেন, তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়ে ব্যস্ত। আমার মুখের কথা নয়, যারা শহীদ হয়েছেন, আহত পরিবার রয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের কাছে যান, আপনারা খোঁজ খবর নেন। তারা এখন খুলে বলতেছে বাস্তবতা, যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, বলে আসেন আপনারা নাম লেখেন, এই ডকুমেন্ট সাবমিট করেন, এই প্রোগ্রামে আসেন, এইটা করেন, উপস্থিত হন, আপনাদেরকে টাকা দেওয়া হবে, আপনাদেরকে সহযোগিতা করা হবে। এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয়। মূলত তারা এখন বলতেছেন যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টিজমেন্ট হিসেবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে এবং তারা আমাদের যে চিকিৎসা, আমাদের যে পুনর্বাসন, এই কার্যক্রমগুলো আরো বিলম্বিত করতেছে, যেন তারা সামনে আমাদেরকে আরো বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমাদেরকে দায়িত্ব দেন, এই যে শহীদ পরিবার, তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। এই যে যারা আহত হয়েছেন, যারা এখনো কাতরাচ্ছেন, তাদের ব্যবস্থাপনা আমরা 1 মাসের ভিতরে করে দেব। চ্যালেঞ্জ করে বলছি, আপনারা তো 6 মাসও পারেন নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, দেখুন আমরা বর্তমান যে পরিস্থিতির ভিতরে আছি, এই যে বাংলাদেশের 5 আগস্টের পরে উদ্ভূত কোটা সিস্টেমের কথাগুলো আপনাদেরকে বললাম, এর ফলাফলটা কি এখন দেখছেন? এর ফলাফলটা আমরা দেখলাম যে সমন্বয় কোটার মাধ্যমে বিভিন্ন জায়গায় এখন তারা চাঁদাবাজি করছেন। চাঁদাবাজি করছেন না, বলতেছেন দল চালাইতে নাকি চাঁদা লাগে। আবার আমরা দেখছি যে এই সমন্বয় কোটা ব্যবহার করে অনেকেই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছেন। মোংলা পোর্টের কর্মচারী, কি জানো, মোংলা কর্মচারী সমিতির উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন। অনেকেই তাদের নতুন রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, নতুন রাজনৈতিক দলের নিজেদের সামনে এমপি প্রার্থী এই প্রচার প্রচারণা করার জন্য নিজের ছবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টার ছবি লাগিয়ে এলাকায় শোডাউন দিচ্ছেন, মিটিং মিছিল করতেছেন। অনেক উপদেষ্টাদের পিএসকে আমরা দেখলাম, তারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এই হলো বাংলাদেশের 5 আগস্টের পরে যে চালু করা নিরপেক্ষতা, নির্দলীয়তার নামে চালু করা কোটার এখন রাজনৈতিক পরিণতি। আমরা সেই জায়গা থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে একটি গোষ্ঠী, একটি গ্রুপ, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আমরা মনে করছি এটা আপনাকে ভুল বোঝাচ্ছে। আপনার যে সার্বজনীনতা, বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার প্রতি বাংলাদেশের মানুষের, ছাত্র সমাজের, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং দলগুলোর যে আস্থার জায়গা, সেই জায়গাটাকে ফাটল তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। আমরা দেখেছি যে এই যে সদ্য সময়ে আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব, তিনি বলেছেন, তিনি তার উদ্বেগ, উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন। একটা অস্থির পরিস্থিতির কথা তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমাদের এই অবস্থায় ক্ষমতার প্রতিযোগিতা এতটা অসহিষ্ণুতার দিকে যাচ্ছে যেটা স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি স্বরূপ পরিণতি এটা দাঁড়াতে পারে। উনি এক পর্যায়ে বললেন যে আর চাপা রাখতে পারলাম না, প্রকাশ করলাম, কেউ মন খারাপ করলে আমি দুঃখ প্রকাশ করছি। ঠিক আমরাও বলছি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এইরকম বিরোধিতা সমালোচনা করতেছি না। আমাদের যদি ক্ষমতায় যাওয়ার খায়েশই কেবলমাত্র থাকতো, তাহলে
24-এর জাতীয় নির্বাচনে আমাদেরকে 5 কোটি করে টাকা এবং 10টা আসনের অফার করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে। আমাকে 7 মাস কারাগারে রাখা হয়েছিল, সলিটারি কনফাইনমেন্টে টর্চার করা হয়েছিল, আলো বাতাস দেখি নাই 7 মাস, শুধু কারোর সাথে কথা বলতে পারি নাই, খাবার পর্যন্ত দেওয়া হয় নাই। অফার করা হয়েছিল আমার বাবাকে, ডিবির হারুনকে দিয়ে, যে আমাকে 25 কুড়িগ্রাম এক আসনের এমপি বানিয়ে দেওয়া হবে, সব মামলা তুলে দেওয়া হবে। আমরা যাই নাই। এখনো বাংলাদেশের জনগণকে বলছি, আমরা ক্ষমতার জন্য পাগল পারা নই। আমরা সেই স্বার্থের দণ্ড নিয়ে কথা বলছি না। আমরা যেটা বলছি এইটা আপনারা অনুধাবন করুন, বুঝুন, এবং অল্প কিছুদিন পরে আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেশ কোন দিকে, দেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আবারও আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো বলে আমাদের আজকের প্রেস ব্রিফিংটা শেষ করব। আমরা দেখলাম যে প্রাইমারি হাই স্কুল নতুন করে সেখানে যে 5% মুক্তিযোদ্ধা কোটা ছিল, সেটির সাথে আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের পরিবারদের কোটাকে সংযুক্ত করা হয়েছে। আমরা মনে করি এটা শহীদদেরকে সম্মানিত করা নয়, বরং এটা তাদেরকে আরো অসম্মানিত করা। এটা করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সৃষ্টি করা হবে। তাই আমরা সেটার তীব্র বিরোধিতা করতেছি। এবং আমরা এই প্রাইমারি হাই স্কুল সহ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার যত রকমের কোটা রয়েছে, পোষ্য কোটা, বৈষম্যমূলক কোটা, এবং রেলওয়ে প্রাইমারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা রয়েছে, সেগুলোকে আমরা বিলোপ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে এই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানাচ্ছি। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারকে 1 কোটি করে টাকা এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য 50 লক্ষ টাকা ইমিডিয়েটলি প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রেস ব্রিফিংটি আমরা শেষ করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা